আচ্ছা, সাহিত্যে প্রকৃতির ভূমিকা আবহমান কাল থেকে গুরুত্ব পেয়ে এসেছে। তাহলে রামায়ণে দেখবো যে বর্ষা বর্ণনায়, মেঘদূতে কিংবা শকুন্তলায় প্রকৃতির প্রেক্ষাপটে মানব হৃদয়ের যে সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাব তরঙ্গগুলো আমরা লক্ষ্য করেছি, বারবার লক্ষ্য করেছি। মধ্যযুগের বাংলা কাব্য, বিশেষ করে বৈষ্ণব পদাবলী যখন আমরা আলোচনা করেছি, প্রকৃতির পটভূমিকায় মানব হৃদয়ের ভাবনা কিন্তু সেখানে বিচিত্র রূপ পেয়েছে। অষ্টাদশ শতাব্দীর একেবারে শেষে ইংরেজি সাহিত্যে নব রোমান্টিক কাব্য আন্দোলন এই প্রকৃতি সচেতনতাকে নতুন খাতে প্রবাহিত করেছিল, যেখানে মানুষের কাছে তার ভূমিকা দাঁড়িয়েছিল কিভাবে? প্রকৃতি না ফ্রেন্ড, ফিলোজফার ও গাইডের সমন্বিত রূপে প্রকৃতি ধরা দিয়েছিল। 19 শতকের নবজাগ্রত যে বাঙালি, তাদের মনে প্রাচ্য এবং প্রতীচ্য, যাকে আমরা পাশ্চাত্য বলছি, প্রাচ্য এবং প্রতীচ্যের এই যে বিপুল প্রকৃতি ভাবনা সমন্বিত হয়ে আত্মপ্রকাশের যে নতুন মুক্তি পথ খুঁজেছিল, তার প্রমাণ আমরা পেয়েছি কোথায় কোথায়? বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলায়। কপালকুণ্ডলা পড়তে হচ্ছে আমাদের। রবীন্দ্রনাথে এসে এই নব উদ্ভূত প্রকৃতি ভাবনা বিচিত্র রূপে আত্মপ্রকাশের যে মাধ্যম খুঁজেছিল, গল্পগুচ্ছ, রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ, তার বহু গল্পে, বহু ছোট গল্পকে আমরা তার অবলম্বন ক্ষেত্র বলতে পারি। রবীন্দ্রনাথের ছোট গল্পে প্রকৃতি প্রধানত দুটো ভূমিকায় অবতীর্ণ। এক হচ্ছে কি না মানব জীবনের সুখ দুঃখ, আশা বেদনার সঙ্গী প্রকৃতি, আর দুই, মানব জীবন এবং প্রকৃতি একাত্ম হয়ে গিয়ে মানুষ এবং প্রকৃতির মধ্যে অদ্বৈত রূপ গড়ে তুলছে। তাহলে রবীন্দ্রনাথের ছোট গল্পে প্রকৃতিকে আমরা দুভাবে দেখব। একটা হচ্ছে মানব জীবনের সুখ দুঃখ, আশা বেদনার সঙ্গী রূপে প্রকৃতি, আর একটা হচ্ছে মানব জীবন ও প্রকৃতি একাত্ম হয়ে গিয়ে মানুষ ও প্রকৃতির অদ্বৈত রূপ গড়ে তুলছে। মনে থাকছে? তাহলে যেসব গল্পে রবীন্দ্রনাথ প্রকৃতিকে আখ্যানের প্রেক্ষাপটে রেখে তার প্রেরণাময়ী ভূমিকাটিকে দক্ষতার সঙ্গে প্রকাশ করেছেন, তাদের মধ্যে আমরা কতগুলো গল্পকে বেছে নেব। একটা হচ্ছে খোকা বাবুর প্রত্যাবর্তন, পোস্টমাস্টার, এক রাত্রি। এক রাত্রির আলোচনা আমরা করেছি প্রেমের গল্প রূপে। প্রভৃতি রচনার কথা আমরা উল্লেখ করতে পারি। অনেক গল্প আছে। বর্ষার স্ফীত যে পদ্মা, পদ্মার যে উন্মত্ত জলরাশি, নিষ্ঠুর এবং নির্বিকার স্বভাবটাকে তুলে ধরা হয়েছে খোকা বাবুর প্রত্যাবর্তন গল্পে। তাহলে গল্পটা পড়তে হবে। খোকা বাবুর প্রত্যাবর্তন গল্পটা সিনেমাও হয়েছে, সেটাও দেখতে হবে, টেক্সটটাও আমাদের দেখতে হবে। পদ্মার যে অনন্ত প্রবাহ, তার মধ্যে খোকা বাবুর নিমজ্জনের মতো শোকাবহ ঘটনাও যে কোনো দাগ কাটতে পারেনি, তার আশ্চর্য ছবি কবি এঁকেছেন তার ওই খোকা বাবুর প্রত্যাবর্তন গল্পের মধ্যে। আবার পোস্টমাস্টার গল্প যদি আমরা দেখি, সেই পোস্টমাস্টার গল্পে নদী প্রকৃতির মধ্যে থেকেই কবি মানব জীবনের একটা গভীরতম দার্শনিক সত্যকে উদ্ঘাটিত করে দেখিয়েছেন। যে আমরা দেখছি যে রতনকে ফেলে চলে যাওয়া, পোস্টমাস্টার গল্প তাহলে আমাদের আগে থেকে পড়ে রাখতে হবে। রতনকে ফেলে চলে যাওয়ার সময় পোস্টমাস্টারের মনে বিপুল স্মৃতিভার, বেদনার যে পুঞ্জীভূত রূপ জমে উঠেছিল, সেটা পদ্মার সামনে যে পথে প্রসারিত অবিরাম যে স্রোতরাশি, তার মধ্যে সেই বেদনার একটা দার্শনিক নির্লিপ্তির অবকাশ রচিত হতে পেরেছিল। তাহলে খোকা বাবুর প্রত্যাবর্তন, পোস্টমাস্টার, এবার এক রাত্রি। এক রাত্রি গল্পেও কিন্তু উত্তম পুরুষ কথকের মনের সমস্ত অতৃপ্তির বেদনা
প্রকাশের সুযোগ পেয়েছিল। সারা রাত্রিব্যাপী অবিরাম ধারাবর্ষণের প্রকৃতির প্রেক্ষাপটে আমরা এক রাত্রির গল্পকে পাবো। স্ত্রীর পত্র গল্প, যেটাকে আমরা নারীবাদী গল্প বলছি, নারী মুক্তি চেতনার গল্প বলছি, নারীর ব্যক্তি স্বাতন্ত্র্য প্রকাশের গল্প বলছি, সেই গল্পের মধ্যেও কিন্তু প্রকৃতি আছে। রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ যদি তোমরা পড়ো, গল্পগুচ্ছ বইটা, তোমরা প্রত্যেকটা গল্পের শুরুতেই দেখবে প্রকৃতির বর্ণনা আছে, কোন মাসে লেখা হচ্ছে, কোন সময়ে লেখা হচ্ছে। অর্থাৎ সমস্ত গল্পের মধ্যেই প্রকৃতির কথা আমরা পাবো, কিন্তু কিছু কিছু গল্পে প্রকৃতি একেবারে বিশেষভাবে ধরা দিয়েছে, সেগুলোর কথা আমরা বলছি। স্ত্রীর পত্র গল্পকে আমরা অন্য দৃষ্টিতে বিচার করতে পারি। স্ত্রীর পত্র গল্পে রবীন্দ্রনাথ মেজবউ মৃণালের মাথার ওপরে উন্মুক্ত নীল আকাশ এবং সামনে প্রসারিত যে দিক চিহ্নহীন সমুদ্র, তার নীল জলরাশির পটভূমিকায় তার মুক্ত প্রাণের আকাঙ্ক্ষাকে তীব্রতর করার সুযোগ পেয়েছেন। এমনকি একেবারে শেষ পর্যায়ের শেষ কথা গল্প, আগের দিন আমি 3 সঙ্গীর গল্পের কথা বলছিলাম, রবিবার শেষ কথা, ল্যাবরেটরির কথা, শেষ পর্যায়ের শেষ কথা গল্পেও আমরা অরণ্যের পটভূমিকায় শেষ কথা গল্পের নায়িকা অচিরার সমগ্র দেহ মনে আদিম প্রবৃত্তির উন্মত্ত উল্লাসের রূপটিও রবীন্দ্রনাথ এই প্রকৃতি চেতনার অভাবনীয় একটা দিককে আমাদের সামনে উন্মুক্ত করে দিয়েছেন। তাহলে এরকম বিভিন্ন গল্পগুলোর কথা আমরা বলতে পারি। অন্তত দুটো গল্পে, যদি আমরা প্রকৃতি চেতনার গল্প আলোচনা করতে যাই, দুটো গল্পে রবীন্দ্রনাথ কপালকুণ্ডলা এবং শকুন্তলার মতো প্রকৃতি ও মানুষের অদ্বৈত রূপটিকে চিহ্নিত করে দিয়েছেন। জীবনস্মৃতির পাতায়, জীবনস্মৃতি আমাদের সবাইকে পড়তে হবে, কারণ রবীন্দ্রনাথের আত্মজীবনীমূলক যে লেখাগুলো আছে, জীবনস্মৃতি, ছেলেবেলা, আত্মপরিচয়, এগুলো বাংলা সাহিত্যের ছাত্র হিসেবে আমাদের অবশ্যই পড়ে নেওয়া দরকার। বলা যেতে পারে যে অওয়া কখা, একদম সাহিত্য পাঠের অওয়া কখা জীবনস্মৃতিতে। তোমাদের যাদের পড়া হয়ে গেছে তাদের তো অবশ্যই অনেক ধন্যবাদ দেব, আর যারা পড়োনি জীবনস্মৃতি পড়ো। জীবনস্মৃতির পাতায় রবীন্দ্রনাথ বাল্যকালে অবোধবন্ধু পত্রিকায় পড়া ফরাসি উপন্যাস পৌলবর্জিনী পাঠ করার সূত্রে প্রকৃতি এবং মানুষের যে নিবিড় সম্পর্ক তার মনে উকি দিয়েছিল শুভা গল্প, বোবা মেয়ের গল্প। শুভা গল্পের মধ্যে আমরা তারই বিস্তৃত পরিচয় লক্ষ্য করতে পারি। শুভা প্রসঙ্গ আমরা বলেছি যে দন্তস্বয়স্ব উভয়কার শুভা, এটা হচ্ছে রবীন্দ্রনাথের লেখা ছোট গল্প, আর তালবস্বয়স্ব উভয়কার শুভা এটা হচ্ছে আমাদের নরেশচন্দ্র সেনগুপ্তের হালকা হালকা শোনা যায় ছোট গল্প। আচ্ছা, মাইক্রোফোন অফ করো সোমেন চন্দ্র। আচ্ছা, মানুষের যে নিবিড় সম্পর্ক তার মনে উকি দিয়েছিল শুভা গল্পের মধ্যে আমরা তারই বিস্তৃত পরিচয় লক্ষ্য করতে পারছি। তাহলে এখানে একটা মুক বাঙালি কিশোরী, বোবা মেয়ে কিশোরীর সঙ্গে প্রকৃতির যে নিবিড় আত্মিকতার রূপ আঁকা হয়েছে তা ওয়ার্ডসওয়ার্থের লুসি বা রুথের মতো প্রকৃতি দুহিতার কথা স্মরণ করলেও তাদের প্রকৃতি কিন্তু ভিন্নতর। তাহলে ওয়ার্ডসওয়ার্থের প্রকৃতি দুহিতারা তার দার্শনিক তত্ত্বচিন্তার মানবিক প্রকৃতি রূপে পরিকল্পিত হয়েছে, আর রবীন্দ্রনাথ তার গল্পে প্রকৃতি ও মানুষের সম্পর্কে সর্বপ্রকার যে দার্শনিক তত্ত্বচিন্তা, সেই আবেষ্টনী থেকে তিনি দূরে রেখেছেন, আবেষ্টনীকে দূরে রেখে জীবনের যে স্বাভাবিক বাস্তব ক্ষেত্র তাকে প্রতিষ্ঠা দিয়েছেন। এবং এই একই ভাবনার আমরা আরো অনেক উদাহরণ পেতে পারি। একই ভাবনার আরো চমকপ্রদ উদাহরণ পাওয়া যায় অতিথি গল্পে। অতিথি গল্প তোমাদের অনেকের পড়া আছে। অতিথি গল্পের তারাপদ চরিত্রের মধ্যে গল্পগুলো এখন আমি তোমাদের বলতে পারি, কিন্তু গল্পগুলো তোমাদের নিজেদের দায়িত্ব নিয়ে পড়ে নিতে হবে। গল্পগুলোর মধ্যে কি আছে, আমরা কোন জায়গাটার দিকে লক্ষ্য রাখবো সেটা বলে নিই। তাহলে অতিথির তারাপদ চরিত্রের মধ্যেও কিন্তু আমরা একটা প্রকৃতির যে রূপ, বর্ষার ধাবমান মেঘের মতোই তারাপদ সমস্ত অন্তর প্রকৃতির বন্ধনহীন স্বাধীন গতিবেগে
মুক্তির অনন্ত পথে যেন চিরকালের জন্য ধাবিত হয়ে গেছে। সে যেমন, তারাপদ যেমন গ্রামের দরিদ্র পারিবারিক জীবনের সীমিত বন্ধন কেটে বেরিয়ে এসেছে, তেমনি ধনী জমিদারের আদর আপ্যায়ন, স্নেহ প্রীতি এবং উপকরণ বাহুল্য তার মুক্ত প্রাণের পথটাকে রুদ্ধ করতে পারেনি। তাহলে গল্পের শেষে, অতিথি গল্পের শেষে তারাপদর মুক্তির সঙ্গে বর্ষার আকাশে যে মুক্ত মেঘের গতিবেগ চঞ্চলতা, তাকে এক সূত্রে বেঁধে দিয়েছেন রবীন্দ্রনাথ। মানুষের হৃদয়ে কি প্রকৃতির গভীরতম প্রভাবটাকে তিনি প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, এবং জীবন যেখানে প্রকৃতির সঙ্গে মাটির নিচ থেকেই একই শিকড়ের সাহায্যে রস সংগ্রহ করে বেঁচে থাকে, সেই প্রকৃতিগত মানুষকে তার নিজ ক্ষেত্রে থেকে তিনি উন্মূলিত করে এই ইট কাঠ পাথর ঘেরা যে নাগরিক জীবন, সেখানে রোপণ করলে সে যে বেঁচে থাকতে পারে না, তার প্রমাণ দিয়েছেন তিনি ছুটি গল্পের ফটিক চরিত্র পরিকল্পনা। তাহলে ছুটি গল্প আমাদের পড়তে হবে প্রকৃতি বিষয়ক গল্প রূপে। অনেকগুলো গল্পের কথা আমি বলছি তোমাদের। তাহলে যে মুক্তি তারাপদকে জীবনের নব নব পথে বেরিয়ে পড়তে প্রেরণায় উজ্জীবিত করেছে, সেই মুক্তির অভাবেই কিন্তু ছুটি গল্পের ফটিকের জীবনে ঘটে গেছে চরম বিনষ্টি। তাহলে এখানে রবীন্দ্রনাথ প্রকৃতির সঙ্গে মানুষের জীবনকে এক সূত্রে বেঁধে দিয়ে বাংলা ছোট গল্পে প্রকৃতি চেতনার যে নতুন সম্ভাবনার পথটা খুলে দিয়েছিলেন। পরবর্তীকালে যখন আমরা বিভূতিভূষণের গল্প পড়ব, কেবলমাত্র সেখানেই তার সার্থক অনুবর্তন লক্ষ্য করব। তাহলে প্রকৃতি বিষয়ক ছোট গল্পে রবীন্দ্রনাথ কিন্তু যথেষ্ট উৎকর্ষতার পরিচয় দিয়েছেন। তার প্রকৃতি বিষয়ক গল্পগুলো অবশ্যই আমরা পড়ে নেব, নিয়ে এই ভাবনাগুলোকে মাথায় রাখবো। এইবার সমাজ চেতনা, রবীন্দ্রনাথের ছোট গল্পে কোথায় কোথায় সমাজ চেতনাকে কিভাবে প্রকাশিত হতে দেখেছি, সেই প্রসঙ্গ আমরা আলোচনা করে নেব। বিশ্ব ছোট গল্পের উদ্ভবের কথা পর্যালোচনা করতে গিয়ে সমালোচকরা দেখেছেন যে সমাজের নির্যাতিত মানুষের সপক্ষে কিছু বলার জন্যই ছোট গল্প সৃষ্টি হয়েছিল। তাহলে বিভিন্ন যুগের যে আর্থসামাজিক পটভূমিকা, সেখানে যে নিপীড়িত মানুষের বেদনা, তার বাণী বহন করেই ছোট গল্প কিন্তু চরিতার্থ হতে পারে। ইউরোপীয় সাহিত্যে বোক্কাচিও, চসার বা র্যাবেলের উত্তরসাধক রূপে যখন চেকভ, মোপাসারা সার্থক ছোট গল্পের আসরে আত্মপ্রকাশ করলেন, তখন তাদের রচনাতেও আমরা কিন্তু সমাজে দীর্ঘকাল প্রচলিত যে অসাম্য ও অন্যায়, তার বিরুদ্ধে বিদ্রোহ বাণী উচ্চারিত হতে দেখেছি। গল্পগুলো পড়তে হবে। তাহলে মপাসা, চেকভ, এদের গল্প পড়তে হবে আমাদের। রবীন্দ্রনাথের গল্প তো অবশ্যই। চেকভের কেরানির মৃত্যু বা বহুরূপীর মতো গল্প, মপাসার একতাল চর্বির মতো রচনায় আমরা সমকালীন আর্থসামাজিক এবং রাজনৈতিক পটভূমিকায় আমলাতন্ত্রের ভণ্ডামি এবং শোষিত মানুষের বেদনাকেই ভাষা পেতে দেখেছি। আর বাংলা ছোট গল্পের সার্থক স্রষ্টা রবীন্দ্রনাথ। প্রধানত তিনি কি করেছেন না, রোম্যান্স ধর্মী এবং গীতি কবি স্বভাবের ব্যক্তিত্ব হলেও সামাজিক দায় ও দায়িত্বকে কোথাও অস্বীকার করতে পারেননি। এবং বিশেষ করে ঊনবিংশ শতকের শেষ পর্যায়ে পরাধীন ভারতের যে অর্থনৈতিক দুরবস্থা এবং দীর্ঘকাল প্রসূত সামাজিক অব্যবস্থার বিরুদ্ধে কলম না ধরে তিনি পারেননি। এবং রবীন্দ্র প্রতিভার যে মৌলিক লক্ষণ, সেই দিক দিয়ে এই যে বাস্তব সমাজনিষ্ঠা কিছুটা হয়তো পরিপন্থী বলে আমাদের মনে হতে পারে, কিন্তু কিছু কিছু গল্পে তিনি বাংলার যে সামাজিক জীবন, তার কিছু সমস্যাকে স্পর্শ না করে থাকতে পারেননি। তাহলে সমাজ মনস্কতার দিক দিয়ে রবীন্দ্রনাথের যে গল্পগুলিকে আমরা চিহ্নিত করতে পারি, সমাজ চেতনা যে গল্পগুলোতে প্রকাশিত হয়েছে, সেই গল্পগুলোর মধ্যে প্রথম জীবনের দেনা পাওনা রচনাটিকে, আমি আগের দিন তোমাদের দেনা পাওনার কথা বলেছি, দেনা পাওনা রচনাটিকে তাদের মধ্যে সবার আগে আমাদের
রাখতে হবে, সর্বাগ্রে তাকে রাখতে হবে, অগ্রাধিকার তাকে দিতে হবে। তাহলে বাংলার সামাজিক ও পারিবারিক জীবনে পণ প্রথা একটা দূর অপনীয়, মানে যাকে সরানো যাচ্ছে না, দূর অপনীয় কলঙ্ক হিসেবেই বিবেচিত হয়ে থাকে এবং এর প্রাসঙ্গিকতা আজকের দিনেও সমান গুরুত্বের সঙ্গে গৃহীত হয়ে চলেছে। সাধারণত স্বল্পবিত্ত যে বাঙালি পরিবার, স্বল্পবিত্ত বাঙালি পরিবারের কন্যা নিরুপমার জীবন ঘটনাকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ এই কুপ্রথাটির সামাজিক বাস্তব রূপকে তুলে ধরেছেন। এখানে বড়লোক রায়বাহাদুরের গৃহে কন্যাকে বিবাহ সূত্রে সম্প্রদান করার জন্য নিরুপমার বাবা বরপণের যে বিরাট বোঝা মাথায় নিয়েছিলেন, তারই গুরুভারে পিষ্ট হয়ে নিরুপমার যে শোচনীয় অকাল মৃত্যু, সেই রূপটাকে ফুটিয়ে তুলেছেন। তাহলে দেনা পাওনা গল্পটা অবশ্যই যারা এখনো আমরা পড়িনি তারা পড়ে নেব। গল্পের একেবারে শেষে রায়বাহাদুর গৃহিণীর যে অর্থলোভ, তার যে সংক্ষিপ্ত অথচ সুস্পষ্ট ইঙ্গিত লেখক দিয়েছেন, তার মধ্যেই কিন্তু লেখকের এই ছোট গল্পটি রচনার অভিপ্রায় ব্যক্ত হতে পেরেছে। রবীন্দ্রনাথ রোমান্স ধর্মী লেখক, অথচ তিনি এই গল্পে যে বাস্তবতাকে অবলম্বন করেছেন তাতে আধুনিক সমালোচনার ভাষায় আমরা বিশ্লেষণধর্মী বাস্তববোধ বলতে পারি। এখানে শুধুমাত্র সামাজিক ত্রুটি বিচ্যুতিকে ইঙ্গিতে ব্যক্ত করা হয়েছে, কিন্তু তা থেকে মুক্তির কোনো পথ নির্দেশ করা হয়নি। তা থেকে মুক্তির কোনো পথ কিন্তু নির্দেশ করা হয়নি। আমরা দেখব যে প্রায় একই বিষয় নিয়ে অনেকগুলো ছোট গল্প লেখা হয়েছে। সবুজ পত্রের যুগে হৈমন্তী গল্পটা লেখা হয়েছে একই বিষয় নিয়ে। ওখানে রবীন্দ্রনাথ সংস্কার মুক্তির কোনো সুস্পষ্ট পথ না দেখালেও দেনা পাওনার তুলনায় হৈমন্তীর নায়িকাকে অনেক বেশি ব্যক্তিত্বময়ী করে এঁকে ভবিষ্যৎ প্রতিবাদের একটা পথরেখা এঁকে দিয়েছেন। এবং ওই পর্বেই ছোট গল্প পড়তে পড়তে দেখব যে স্ত্রীর পত্র বা অপরিচিতা গল্পে রবীন্দ্রনাথ সমাজের বাঁধা ধরা নিয়ম থেকে মুক্ত হয়ে মেয়েদের স্বাধীন ব্যক্তিত্ব বিকাশের পথ নির্দেশ করছেন। অপরিচিতার কল্যাণী পণলুব্ধ পাত্রপক্ষের মুখের ওপর সরাসরি জবাব দিয়ে আয়োজিত বিবাহ অনুষ্ঠানকে পর্যন্ত বন্ধ করে দেওয়ার সাহস ও শক্তি দেখিয়েছে রবীন্দ্রনাথের ছোট গল্পে আমরা লক্ষ্য করছি। আর বিন্দুর অপচয়িত জীবন থেকে শিক্ষা লাভ করে মেজ বউ, মানে স্ত্রীর পত্র গল্পের কথা আমরা বলছি, বিন্দুর অপচয়িত জীবন থেকে শিক্ষা লাভ করে মেজ বউ মৃণাল ২৭ নম্বর মাখন বড়াল লেনের বাড়িতে প্রত্যাবর্তন না করার মধ্যে চরম আত্মশক্তি প্রদর্শন করেছে। তাহলে শুধু পণ প্রথার দিক দিয়েই নয়, অস্পৃশ্যতা, জাতিভেদ প্রভৃতির মতো সামাজিক কলঙ্কের বিষয়ও রবীন্দ্রনাথের ছোট গল্পে প্রকাশের পথ পেয়েছে। নিষ্ঠাবতী মন্দিরের উপাসিকা জয়কালী দেবী অস্পৃশ্য শূকর ছানাকে মন্দিরের মধ্যে আশ্রয় দিয়ে অস্পৃশ্যতার বিরুদ্ধে মানুষের মনুষ্যত্বের যে সত্য নিষ্ঠা তার চূড়ান্ত প্রমাণ দাখিল করেছে। তাহলে এই একই ভাবনা রবীন্দ্রনাথের শেষ পর্যায়ের বহু আখ্যানধর্মী কবিতা বা চণ্ডালিকার মতো নৃত্যনাট্যেও অভিব্যক্তি পেয়েছে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, রবীন্দ্রনাথের কোনো রচনাকে যদি আমরা পড়তে চাই, সে কবিতা, গান, গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ, একটার সাথে একটা সম্পর্কযুক্ত। আমরা একটা পড়তে পড়তে আর একটা পড়বো। আমরা ছিন্নপত্রের মধ্যে আমরা রবীন্দ্র ছোট গল্পের গল্পগুচ্ছের অনেক গল্পের সূত্র, ইতিহাস, এগুলো আমরা পেয়ে যাব। তাহলে কবিতা বা চণ্ডালিকার মতো নৃত্যনাট্যেও কিন্তু অভিব্যক্তি পেয়েছে এই রবীন্দ্রনাথের ভাবনা চিন্তা। তাহলে প্রেমেন্দ্র মিত্রের সাগর সংগ্রামী গল্পে তোমরা যদি পড়ো দেখবে ব্রাহ্মণ পরিবারের শুদ্ধাচারিণী বিধবা দাক্ষায়ণী দেবীর পরিকল্পনায় আমরা রবীন্দ্রনাথেরই জয়কালী দেবীর নিগূঢ় প্রভাব লক্ষ্য করি। জীবনের শেষ পর্যায়ে রবীন্দ্রনাথের এই সামাজিক চেতনা সাম্প্রদায়িক বিভেদের ঊর্ধ্বে উঠে
মনুষ্যত্ব চেতনার যে চূড়ান্ত স্পর্শ করেছিল তার পরিচয় আমরা পাচ্ছি কোথায়? মুসলমানির গল্পে। মুসলমানির গল্প রবীন্দ্রনাথের একটা গল্প, গল্পগুচ্ছের মধ্যে পাওয়া যাবে। আসলে জীবনের প্রথম পর্ব থেকে রবীন্দ্রনাথ বারে বারেই রোমান্স ও কাব্যের নিকুঞ্জ বন থেকে সংসারের বাস্তব কর্মক্ষেত্রে প্রত্যাবর্তন করার আহ্বান শুনেছিলেন। সৌন্দর্য অনুধ্যানের বদলে মূঢ় ম্লান মুখ মুখে ভাষা দিতে এবং শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে আশার সঞ্চার করতে জীবনের কর্মক্ষেত্রে শঙ্খধ্বনি তাকে বারে বারেই সমাজের মধ্যে ফিরিয়ে এনেছে। তাহলে প্রেম, প্রকৃতি, সমাজ, এই তিন ভাবে আমরা দেখছি। রবীন্দ্রনাথের ছোট গল্পে অপ্রাকৃত চেতনাকেও আমরা দেখতে পারি। সেখানে প্রাকৃত, অপ্রাকৃত, অতিপ্রাকৃত। প্রাকৃত হচ্ছে বাস্তব, অপ্রাকৃত অবাস্তব, আর এই দুইয়ের মাঝামাঝি হচ্ছে অতিপ্রাকৃত। অতিপ্রাকৃতের গল্পগুলো একটুখানি পড়ে নিতে হবে। সেখানে কঙ্কাল, ক্ষুদিত পাষাণ, মণিহারা, নিশীথে, এই গল্পগুলো রয়েছে। ও গল্পগুলো আমরা আলোচনা করতে পারি। রাজনীতি ও সমাজনীতি রবীন্দ্রনাথের ছোট গল্পে কিভাবে ধরা পড়ছে? 1936 সালে রবীন্দ্রনাথের একটা বক্তব্য থেকে আমরা রবীন্দ্রনাথের নিজের যে অভিমত, তার ছোট গল্প রচনা ধারার যে সুস্পষ্ট যুগের কথা আমরা জানতে পারি সেখান থেকে। তার মতে তিনি বলছেন যে গল্প রচনার প্রথম যুগে তিনি সামাজিক ও রাজনৈতিক সমস্যাগুলোকে বিশেষ গুরুত্ব না দিয়ে মানব জীবন সত্যের চিরন্তন রূপটাকেই শিল্পসম্মত করে গড়ে তুলতে চেয়েছিলেন। আর পরবর্তী যুগের যে গল্পগুলো, সেখানে মননধর্মিতার বাহুল্য এবং মনোবিশ্লেষণের প্রাধান্য গল্পের ভাবগত ও রূপগত বৈচিত্র্য সৃষ্টি করলেও প্রথম যুগের সেই সহজ ও স্বচ্ছন্দ শিল্পগুণ থেকে অনেকখানি কিন্তু সরে গিয়েছিল, রিক্ত হয়ে গিয়েছিল। একই সঙ্গে তিনি এমন কথাও বলেছেন যে তার প্রতিটা গল্প লেখার পেছনে একটা করে তাৎকালিক প্রভাবও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। এই যে কথাগুলো রবীন্দ্রনাথ বললেন, তার এই কথাগুলোকে যদি আমরা বিশ্লেষণ করে দেখি, তাহলে এমন কিছু পাবো যে আমাদের রবীন্দ্রনাথের এই মন্তব্যকে ছাপিয়ে আরো নতুন কিছু ভাবনার প্রেরণা যোগায়। তবে এটা ঠিকই যে গল্প রচনার প্রথম যুগে, অর্থাৎ হিতবাদী, সাধনা ও ভারতীর পর্বে, এগুলো পত্রিকা, হিতবাদীতে 6টা গল্প বেরিয়েছিল, সাধনা, ভারতী, এগুলো সব ঠাকুরবাড়ির পত্রিকা। হিতবাদী, সাধনা ও ভারতীর পর্বে রবীন্দ্রনাথ যে বিশেষ প্রাকৃতিক পরিবেশে অবস্থান করেছিলেন, তাতে তার রচনাগুলোতে যে মনোধর্ম ব্যক্ত হয়েছিল, আর সবুজপত্র ও তার পরবর্তী পর্যায়ে তিনি যে বিশেষ সামাজিক রাজনৈতিক আবেষ্টনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে সংযুক্ত ছিলেন, সম্পৃক্ত ছিলেন, এই দুইয়ের মধ্যে একটা মৌলিক তফাৎ আমরা স্পষ্টই অনুভব করতে পারবো। তাহলে রবীন্দ্রনাথের বক্তব্য থেকেই আমরা এগোচ্ছি। প্রথম পর্বটাকে যদি আবেগধর্মী কবির যুগ বলি, তবে দ্বিতীয় পর্বটাকে মননধর্মী বুদ্ধিজীবীর কাল বলতে পারি আমরা। তবুও রবীন্দ্রনাথ যে কথা বলেছেন তার সত্যটি যদি আমরা স্বীকার করে নিই, পরিবেশের তাৎকালিক প্রভাব তার গল্প রচনার প্রেরণা যোগাতো, তবে প্রথম পর্বের অনেক গল্পেও যে তার রাজনৈতিক ও সামাজিক সচেতনতা মুক্তি পেয়েছিল, সে কথা আমরা অস্বীকার করতে পারি না। তবে এই যে গল্পগুলো, এখানে গল্পের রস পরিণতি এই সমস্ত সামাজিক ও রাজনৈতিক সমস্যাকে ছাপিয়ে উঠেই তার আপন প্রভাব বিস্তার করতে পেরেছিল। 1302 বঙ্গাব্দে লেখা মেঘ ও রৌদ্র গল্প, মেঘ ও রৌদ্র গল্পকে আমরা প্রেমের কিছুটা চিহ্ন সেখানে পাবো, প্রকৃতিও সেখানে পাবো, আবার রাজনীতিও কিন্তু সব থেকে বেশি পরিমাণে আছে। তাহলে 1302 বঙ্গাব্দে লেখা মেঘরৌদ্র গল্পটির কথা এ প্রসঙ্গে আমরা উল্লেখ করতে পারি। আমাদের মনে রাখতে হবে যে 19 শতকের 8-এর দশক থেকেই বিদেশি যে ইংরেজ, তাদের যে শাসন ও শোষণ, তার রীতিনীতিগুলো দেশীয় মানুষের কাছে আস্তে আস্তে কি না স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছিল। গোরা উপন্যাস অবশ্যই পড়তে হবে। গোরা উপন্যাসে
কাহিনীর প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ইতিহাসের যে সময়টাকে বেছে নিয়েছিলেন, সেখানে ইংরেজ ও তার শাসন সম্বন্ধে জাগ্রত দেশীয় মানুষের মনোভাব একটা স্পষ্ট অভিব্যক্তি পেয়েছিল। আবার 1301 বঙ্গাব্দে প্রকাশিত চিত্রা কাব্যগ্রন্থে এবার ফিরাও মোরে কবিতায় কবির যে বিশেষ মনোভাব প্রকাশ পেয়েছে, তার নেপথ্যেও কিন্তু তৎকালীন রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছিল। কালান্তর বলে রবীন্দ্রনাথের প্রবন্ধ, কালান্তর গ্রন্থে সংকলিত ছোট ও বড় প্রবন্ধে রবীন্দ্রনাথ যে বড় ইংরেজ এবং ছোট ইংরেজের কথা বলেছেন, সেই ছোট ইংরেজের শোষণ ও অবিচারের প্রসঙ্গটি মেঘরৌদ্রে গল্পে আমরা অত্যন্ত বাস্তবতার সঙ্গে বিবৃত করতে দেখব। তাহলে মেঘরৌদ্র গল্প পড়তে হবে, যেখানে রাজনীতির কথা আছে, আবার ওই গল্পকে আমরা অন্য দিক দিয়েও বিচার করতে পারি। কিন্তু রবীন্দ্রনাথের রাজনৈতিক চেতনা সবসময় বাস্তব সামাজিক প্রতিবেশকে অবলম্বন করে গড়ে উঠেছিল বলে তিনি সাহেবের অবিচারের সঙ্গে সঙ্গে স্বজাতি এবং দেশীয় মানুষের যে হীন মনোবৃত্তি এবং প্রভু পদলেহনের যে বিষয়, ইংরেজদের যে পদলেহন করার বিষয় সমান গুরুত্ব দান করেছিল। মেঘরৌদ্রে নায়ক শশীভূষণ দুবার সাহেবদের অবিচারের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ জানিয়েছিল এবং প্রতিবারই শুধু সাহেবদের শক্তির কাছেই নয়, সব জাতীয় মানুষের হীন মনোবৃত্তি এবং বিশ্বাসঘাতকতার জন্যই তাকে পরাভব স্বীকার করতে হয়েছিল। এমনকি শেষবার তাকে 5 বছর মেয়াদী কঠিন কারাদণ্ড ভোগ করতে হয়েছিল। কিন্তু রবীন্দ্রনাথ এই পর্বের গল্পে মূলত আবেগধর্মী ও কবিপ্রাণ ছিলেন বলেই গল্পের সমাপ্তিটা অন্যভাবে টানা হয়েছে। কারামুক্ত আশ্রয়হীন শশীভূষণকে গিরিবালা তার আপন গৃহে ডেকে এনেছে এবং বৈষ্ণব ভক্তদের কণ্ঠে গান শোনা যাচ্ছে, এসো এসো ফিরে এসো, নাথ হয়ে ফিরে এসো। গল্পটার মূর্ছনায় শশীভূষণের তৃষিত, তাপিত, ব্যথিত হৃদয় চিরবাঞ্ছিতের কাছেই আশ্রয় লাভের ব্যঞ্জনায় উচ্ছ্বসিত হয়ে উঠেছে। ছিন্নপত্রাবলীর কথা, ছিন্নপত্রাবলীর চিঠিতে বড় বড় দুরাশার মোহে জীবনের ছোট ছোট সুখ ও আনন্দগুলোকে উপেক্ষা করার যে মানব জীবন ট্র্যাজেডির কথা রবীন্দ্রনাথ বলেছেন, পরশ পাথর কিংবা আকাশের চাঁদ কবিতায় যার প্রকাশ ঘটেছিল, এক রাত্রির মতো গল্পে যার শিল্প ব্যঞ্জনা চরমোৎকর্ষ লাভ করেছিল, মেঘরৌদ্র গল্পে আমরা সমাজনীতি ও রাজনীতির প্রভাব কাটিয়ে সেই একই রস পরিণতির সাক্ষাৎ পেয়েছি। মেঘরৌদ্র এই 6 বছর পরে লেখা নষ্টনীড় গল্প, একটু দীর্ঘ গল্প। 1308 বঙ্গাব্দে লেখা নষ্টনীড় গল্পটিতে রবীন্দ্রনাথের ওই মন্তব্যটার কিছুটা অসঙ্গতি বা বিরোধ চোখে পড়ছে। তার মতে পরবর্তী পর্বের গল্পগুলিতেই মানব মনস্তত্ত্ব বিশ্লেষণের দিকে বেশি মনোযোগ দেওয়া হয়েছে, কিন্তু প্রথম পর্বে নষ্টনীড় গল্পটিতে যে নিপুণ মনোবিশ্লেষণ পাই, তা রবীন্দ্রনাথের পরবর্তী পর্যায়ের গল্পগুলোতে আমরা পাই না। নষ্টনীড় নিঃসন্দেহে বাঙালির চির অভ্যস্ত সমাজনীতির পটভূমিকায় একটি প্রবল বিদ্রোহের বার্তা বহন করে এনেছিল। ওখানে যে চরিত্রদের আমরা পাচ্ছি, চারু, ভূপতি, অমল, এই 3টি নরনারীকে অবলম্বন করে প্রেম মনস্তত্ত্বের যে সূক্ষ্মতা বিশ্লেষণ করা হয়েছে, তা বাংলা সাহিত্যে অভিনব। বঙ্কিমচন্দ্রের যে উপন্যাস, বঙ্কিমচন্দ্রের উপন্যাসে আমরা দেখেছি কি না, 2 পুরুষের মাঝখানে কেন্দ্রে নারীর অবস্থান ঘটিয়ে পাশ্চাত্য মনস্তত্ত্ব নির্ভর শ্রেষ্ঠ উপন্যাসের মতোই অন্তর্মুখী নারী স্বভাবকে ঘিরে আত্মবিশ্লেষণের ক্ষুদ্রতম তরঙ্গ ভঙ্গিগুলো তিনি নিরীক্ষণ করেছেন। এই গল্পেও একদিকে যেমন সমাজনীতির ঊর্ধ্বে হৃদয়ের স্বভাবটিকে প্রতিষ্ঠা দেওয়া হয়েছে, তেমনি অন্যদিকে
19 শতকীয় শিক্ষিত ধনী বাঙালির রাজনৈতিক ভাবনাবিলাসেরও একটা স্পষ্ট আভাস দেওয়া হয়েছে। ভূপতি, গল্পের নায়ক, ভূপতির সাময়িক পত্রিকা প্রকাশনার ব্যবসা, তার রাজনৈতিক প্রবন্ধ রচনা এবং ঘরোয়া সভা সমিতিতে বক্তৃতা দেওয়া, ভূপতি এগুলো করছে, সবকিছুই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সূচনা পর্বের বাঙালির রাজনৈতিক ভাবনা ও কর্মেরই যেন একটা নিখুঁত প্রতিলিপি রচনা করেছে। তবে গল্পকার রবীন্দ্রনাথ এখানেও সব মতবাদ ও বিতর্কের ঊর্ধ্বে উঠে শেষ পর্যন্ত কবি সুলভ ব্যঞ্জনাশ্রয়ী ভঙ্গিতে ছোট গল্পের শিল্পরূপটিকেই সর্বাংশে অক্ষুণ্ণ রাখতে চেয়েছেন। তাহলে সবুজ পত্রের যুগে রবীন্দ্রনাথ যখন তার গল্প রচনার একটা নতুন পর্ব উন্মোচন করলেন, তখন দেশের সামাজিক ও রাজনৈতিক ইতিহাসের সঙ্গে সঙ্গে কবির যে অভিজ্ঞতা, তার প্রসার ও মনোভঙ্গিরও যথেষ্ট পরিবর্তন ঘটে গিয়েছিল। গীতাঞ্জলি রচনার পর্ব থেকেই রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার পরিমাণ বিপুলভাবে কমে গিয়েছিল। মনে হয় তৎকালীন সমাজ ও রাজনীতির যে বিচিত্র আন্দোলনের উত্থান পতন তার শিল্পী মনে সেই স্থিতিকে কিছুটা হয়তো বিচ্যুত এবং বিক্ষুব্ধ করে দিয়েছিল, যা তার শিল্পাশ্রয়ী ছোট গল্প রচনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। কিছুদিনের মধ্যেই স্বল্প সময়ের ব্যবধানে তিনি পরপর দুবার বিলাত যাত্রা, ইউরোপ জীবনের সর্বস্তরে, সমাজের সর্বক্ষেত্রে বিরাট একটা পরিবর্তনশীলতা, স্বদেশের রাজনীতিতেও সমাজে ও শিক্ষাক্ষেত্রে যে প্রথার জীর্ণ দশা, নৈরাজ্য, ভ্রান্ত ধারণা, ভ্রান্ত পদক্ষেপ তার সমগ্র চেতনাকে দারুণভাবে নাড়া দিয়েছিল। আর এই সমস্ত পারিপার্শ্বিক প্রতিবেশের প্রভাব তার গল্পগুলিতে সমাজ ও রাজনীতির সম্বন্ধে গল্পকারের নয়, বুদ্ধিজীবীর মননশীলতা ব্যক্ত করতে প্রেরণা জুগিয়েছিল। তাহলে স্ত্রীপত্র গল্পটা মূলত সমাজনীতির দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে। নষ্টনীড়ের চারু তার ব্যক্তি জীবনের গণ্ডি কাটিয়ে যেন বৃহত্তর সমাজনীতির সঙ্গে যুক্ত হয়ে এখানে মৃণালের রূপ নিয়ে দেখা দিয়েছে। তাহলে পারিবারিক জীবনে বধূ হিসেবে, সামাজিক ক্ষেত্রে নারী হিসেবে বাঙালি মেয়ের ভূমিকাটা এখানে যেন বুদ্ধিমত্তার সঙ্গে বিশ্লেষিত ও পরীক্ষিত হয়েছে, তেমনি সাহসের সঙ্গে উচ্চারিত হয়েছে। বিন্দুর অপমৃত্যু আর মৃণালের আত্মমুক্তি, এই ভাবনাকেই রূপায়িত করা হয়েছে স্ত্রীপত্র গল্পে। তবে এই গল্পে মৃণালের যে ছোট ভাই, সেই ছোট ভাইয়ের স্বদেশী করার প্রসঙ্গটা চকিত উল্লেখে তৎকালীন বাঙালির রাজনৈতিক যে কর্মকাণ্ড এবং ভাবনা চিন্তা তাকেও কিন্তু আভাসিত করে দিয়েছে, যার মাধ্যমে, যার বিস্তৃত রূপায়ণ আমরা সবুজ পত্রেই দেখতে পাই, উপন্যাসের মধ্যেও দেখব, ঘরে বাইরে উপন্যাসের মধ্যে রয়েছে। তোতা কাহিনী গল্প লিপিকার মধ্যে আছে। লিপিকা দেখবে অর্ধেকটা কবিতা, অর্ধেকটা গল্প। তুমি গল্পের মধ্যে ফেলবে না কবিতার মধ্যে ফেলবে, আমাদের একটুখানি দ্বিধায় পড়তে হয়। তোতা কাহিনী গল্পটাকে রবীন্দ্রনাথ রূপকের আশ্রয় নিয়েছেন ওই গল্পের মধ্যে, আর গদ্য ও পদ্যের যে মিলিত নির্যাস গড়ে ওঠা ওই রচনাটাকে লিপিকা গ্রন্থে সংকলিত করেছেন। এখানে ইংরেজি শিক্ষা ব্যবস্থায় আমাদের দেশের শিশু এবং কিশোর ছাত্রদের যে মানসিক অপমৃত্যুর কথা তীব্র ব্যঙ্গের মধ্যে দিয়ে ওই তোতা কাহিনী গল্পের মধ্যে মুক্তি পেয়েছে। ওখানে আরো অনেক গল্প আছে লিপিকার মধ্যে, গল্পগুলো পায়ে চলার পথ, মেঘ রৌদ্র, কর্তার ভূত, এরকম বিভিন্ন গল্প আছে, পড়তে হবে। আধুনিক শিক্ষা ব্যবস্থাপনার গোড়ার দিকে সেকালের নির্দেশাবলীতে ঔপনিবেশিক যে শিক্ষানীতি তার যে রূপ গড়ে উঠেছিল, বিংশ শতাব্দীতে তা চরমে পৌঁছেছিল। রবীন্দ্রনাথ ব্যক্তিগতভাবে কখনোই এই ধরনের রুদ্ধ পাঠকক্ষের বাধা ধরা পুঁথিগত বিদ্যালাভের পক্ষপাতী ছিলেন না। শান্তিনিকেতনে প্রাচীন ভারতীয় তপবনের আদর্শে বিদ্যালয় ও শিক্ষা ব্যবস্থা গড়ে তুলে তিনি এই প্রথারই
মননশীল, বুদ্ধিজীবী, সমাজ মনস্ক, তীক্ষ্ণ সমালোচক, শিক্ষাবিদ রবীন্দ্রনাথকেও যেন আমরা আবিষ্কার করতে পারি। স্ত্রীর পত্র এবং তোতা কাহিনী এই দুটি গল্পেই আঙ্গিকের বৈচিত্র্য কিন্তু চোখে পড়ে। রবীন্দ্রনাথ তার মন্তব্যে পরবর্তী যুগের গল্পধারার অন্যতম বৈশিষ্ট্য বা প্রধান লক্ষণ বলে উল্লেখ করেছিলেন। তাহলে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছের সমস্ত গল্পগুলো আমাদের পড়ে ফেলতে হবে এবং তারপর এই সমালোচনাগুলোকে আমরা নেব। রবীন্দ্রনাথের পর আমরা যেহেতু ধারাবাহিক বাংলা ছোট গল্পের ইতিহাস আলোচনা করে নিচ্ছি, রবীন্দ্রনাথের পর আমরা শরৎচন্দ্রকে পাচ্ছি। শরৎচন্দ্রের সময় 1876-এ তার জন্ম, 1938-এ মৃত্যু। রবীন্দ্রনাথের পর বাংলা কথা সাহিত্যে শরৎচন্দ্রের আবির্ভাব ঘটেছে। আমরা মানে শরৎচন্দ্রকে দেখেছি যে তার নিজের লেখক জীবনের প্রেরণার কথা তিনি বলতে গিয়ে বলেছিলেন যে রবীন্দ্রনাথের উপন্যাস ও ছোট গল্প পড়েই তিনি সাহিত্য রচনায় অনুপ্রাণিত হয়েছিলেন। বিশেষ করে চোখের বালি, গোরা উপন্যাস দুটো এবং গল্পগুচ্ছের গল্পগুলো তাকে যে গভীর প্রেরণা জুগিয়েছিল সে কথাও শরৎচন্দ্র স্পষ্টভাবে উল্লেখ করেছেন। এবং কথা সাহিত্যের যে দুটো ভাগ, উপন্যাস ও ছোট গল্প, তার মধ্যে শরৎচন্দ্র যে অধিক উৎসাহ দেখিয়েছিলেন তার কয়েকটা মাত্র ছোট গল্পের উদাহরণ থেকে আমরা বুঝতে পারি। আসলে কি তার শ্রীকান্ত, চরিত্রহীন, গৃহদাহের মতো যে বড় আকারের উপন্যাস রয়েছে, সেছাড়াও তিনি অপেক্ষাকৃত ক্ষুদ্রাকারের কতকগুলো কাহিনী রচনা করেছিলেন, যেগুলোকে আমরা উপন্যাস ও ছোট গল্পের মাঝামাঝি পর্যায়ে ফেলতে পারি। এই সব রচনাগুলোর মধ্যে মন্দির, অনুপমার প্রেম, ছবি, বিন্দুর ছেলে, রামের সুমতি, মেজদিদি প্রভৃতির নাম উল্লেখ করতে পারি। হয়তো শরৎচন্দ্র এগুলোকে ছোট গল্প হিসেবেই রচনা করতে চেয়েছিলেন, কিন্তু তার যে লেখক প্রকৃতি, তার যে গুণ, সেই প্রকৃতির বিশিষ্টতার কারণে, যে স্টাইল, তার কারণে এগুলো বড় গল্প বা ছোট উপন্যাসের আকার গ্রহণ করে ফেলেছে। আসলে রবীন্দ্রনাথ বাংলা ছোট গল্পের যে শীতপরিধি নির্ধারণ করে দিয়েছিলেন, তার একদিকে কি ছিল, জীবনের খণ্ডাংশকে অবলম্বন করে সমগ্র মানব জীবনের ব্যঞ্জনা দেওয়া, তেমনি গল্পের পরিণাম বা সমাপ্তির মধ্যেও একটা অতৃপ্তির রেশ জাগিয়ে রাখা। এই দুটো বৈশিষ্ট্য রবীন্দ্রনাথ বজায় রাখতে পেরেছিলেন কারণ এটা একান্তভাবে কবি স্বভাবের অনুকূল। আর রবীন্দ্রনাথের রচনায় তার চূড়ান্ত উৎকর্ষ অভিব্যক্তি আমরা লক্ষ্য করেছি। কিন্তু শরৎচন্দ্রের ক্ষেত্রে শরৎচন্দ্রের জীবন সমালোচনার পদ্ধতি কিছুটা আলাদা ছিল। এই থাকার জন্য, ভিন্নতর থাকার জন্য তিনি চরিত্রকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার জন্যই ঘটনার সন্নিবেশ করেছেন তার রচনার মধ্যে, এবং শেষ পর্যন্ত প্রচলিত যে সমাজ ব্যবস্থা তার বিরুদ্ধে বিদ্রোহী ভাবনাকেই তিনি আনুকূল্য দান করেছেন তার রচনার মধ্যে। এই জন্য শরৎচন্দ্রকে এমনভাবে গল্প লিখতে হয়েছে যে যেখানে সমাপ্তিতে অতৃপ্তি বা রহস্যের কোনো আবরণ না রেখে তিনি সরাসরি স্পষ্টভাবে সামাজিক পাঠকের কাছে পৌঁছতে চেয়েছেন। তার গল্প সরাসরি সামাজিক পাঠকের কাছে পৌঁছে গেছে। তার রচনা মন্দির, অনুপমার প্রেম, স্বামী, এইসব রচনায় আমরা দেখেছি যে প্রচলিত সমাজবিধির বিরুদ্ধে নারীর বিদ্রোহকে তিনি ভাষা দিয়েছেন, যা অবশ্যই তার বড় আকারের উপন্যাসগুলোতে আরো বিস্তৃত এবং জোরালোভাবে প্রকাশ পেয়েছে। তবু শরৎচন্দ্রের রচনাবলিতে আমরা অন্ততপক্ষে এমন দু তিনটি রচনার সন্ধান পাই যেগুলোকে শিল্পরীতির বিচারে আমরা সার্থক ছোট গল্প রূপে স্বীকার করে নিতে পারি। এ প্রসঙ্গে আমরা মহেশ, অভাগীর স্বর্গ এবং একাদশী বৈরাগী এই গল্প তিনটের কথা স্মরণ করতে পারি। এই তিনটে গল্পেই শরৎচন্দ্র বাংলার যে পল্লী জীবনের পটভূমিকা তাকে আশ্রয় করেছেন, এবং এগুলোর মধ্য দিয়ে শুধু যে তার সমাজ সচেতনতাই প্রকাশ পেয়েছে তা নয়, সমাজ বিদ্রোহের ভাবটাও প্রচ্ছন্নভাবে আত্মপ্রকাশ করেছে। তাহলে বর্ণভেদ শাসিত হিন্দুর পল্লী সমাজ এবং সেখানকার অর্থবান ও উচ্চ বর্ণের
মানুষের যে হৃদয়হীন অত্যাচারের রূপ আমরা এই তিনটে গল্পের মধ্যেই একটা সাধারণ ভাবনা রূপে গৃহীত হতে দেখেছি। মহেশ গল্পে শরৎচন্দ্র ওই পটভূমিকায় গ্রামের দরিদ্র ভাগচাষীর জীবনের যে অর্থনৈতিক বিপর্যয় তার কথা ব্যক্ত করেছেন। দরিদ্র মুসলমান ভাগচাষী গফুরজোলা ও তার গৃহপালিত বলদ মহেশকে নিয়ে ওই গল্পের যে নির্যাতিত সামাজিক মানুষের প্রতিনিধিত্ব করানো হয়েছে সেটা আমরা বুঝতে পারছি। কাশীপুর গ্রামে, গল্পের প্রেক্ষাপটে দেখবে পটভূমিতে কাশীপুর গ্রামের প্রতাপশালী হিন্দু ব্রাহ্মণ জমিদার এবং পুরোহিত তর্করত্ন অত্যাচারী উচ্চবর্ণ সামাজিক মানুষের প্রতিনিধিত্ব করেছে। গল্পটার মধ্যে আমরা ক্রোধোন্মত্ত যে গফুর, তার হাতে তার অতি প্রিয় বলদ মহেশের মৃত্যুকে লক্ষ্য করছি। সেটা একটা করুণ ট্র্যাজেডি সৃষ্টি করছে। আবার তার 7 পুরুষের ভিটে ছেড়ে সে রাত্রির অন্ধকারে কন্যা আমিনার হাত ধরে ফুলবেড়ের চটকলে মজুরির কাজ করতে যাচ্ছে। এই যাওয়ার মধ্যেই সামাজিক ও অর্থনৈতিক যে বক্তব্য সেটাকে কিন্তু চূড়ান্ত রূপ দেওয়া হচ্ছে। রক্তকরবী নাটক, রবীন্দ্রনাথের রক্তকরবী নাটক, তার ভূমিকায় রবীন্দ্রনাথ গ্রাম ছেড়ে কৃষিজীবী মানুষের টিটাগড়ের চটকলে শ্রমিক বৃত্তি গ্রহণ করার যে সামাজিক পরিবর্তনের কথা ইঙ্গিতে বলেছিলেন, মহেশ গল্পে শরৎচন্দ্র তাকেই জীবনের রূপে ধরে দিলেন। অভাগীস্বর্গ গল্পেও বর্ণাভিমানী হিন্দুর সামাজিক অবিচারের কাছে নিম্নতর সমাজের যে দুঃখিনী অভাগী ও তার ছেলে কাঙালিচরণ, তার যে সামান্য স্বপ্নটুকুও কিভাবে যে ভেঙে গেল তার পরিচয় আমরা অভাগীস্বর্গে পাবো। এই গল্প যেন পল্লী সমাজ উপন্যাস, শরৎচন্দ্রের পল্লী সমাজ উপন্যাসেরই ক্ষুদ্র সংস্করণ। তাহলে অনেক পড়তে হবে, কিন্তু গল্পের শেষে মাত্র কয়েক ঘন্টার অভিজ্ঞতায় বালক কাঙালির বুড়ো হয়ে যাওয়ার তাৎপর্যপূর্ণ মন্তব্যে গল্পকারের আসল প্রয়োজনটা মিটতে পেরেছে। তাহলে সাহিত্যের পরিভাষায় যাকে ক্রিটিক্যাল রিয়ালিজম বলে, এই গল্প দুটোতে শরৎচন্দ্র তার নিপুণ পরিচয় রেখেছেন। তাহলে সামাজিক জীবনের দোষ ত্রুটি এবং অন্যায় অবিচারকে তিনি এখানে খুব স্বল্প আয়োজনে মর্মস্পর্শী রূপে বিশ্লেষণ করেছেন এবং ছোট গল্পকে সামাজিক বিদ্রোহের হাতিয়ার রূপে চমৎকারভাবে ব্যবহার করেছেন। একাদশী বৈরাগী গল্পটাতে পল্লীর সমাজ ও সমাজপতিদের অবিচারের ছবি থাকলেও একাদশী চরিত্রের যে আপাত কাঠিন্য, তার আড়ালে যে একটা বিরাট হৃদয় রয়েছে সেটাকে আমরা লক্ষ্য করতে পারছি। সঠিকভাবেই তিনি আমাদের চিনিয়ে দিতে পেরেছেন। আসলে বাংলা ছোট গল্পের ক্ষেত্রে প্রত্যক্ষ অবদানে গৌরবান্বিত না হলেও উত্তর সাধকদের প্রেরণা যোগানোর ক্ষেত্রে শরৎচন্দ্র স্মরণীয় হয়ে রয়েছেন। রবীন্দ্রনাথের গল্পেও সমাজ সচেতনতা, সামাজিক বিদ্রোহ বা সাধারণ মানুষের আত্মপ্রকাশ দেখা গেলেও আমরা আগেই বলেছি তার কল্পনা শক্তি ও কবিত্ব এবং আধ্যাত্মিকতার যে সূক্ষ্ম তরঙ্গ বিক্ষেপ সাধারণ বাঙালি পাঠক ও লেখকের মনের তট কিন্তু স্পর্শ করতে পারেনি। তাহলে শরৎচন্দ্রই তার বড় গল্প ও ছোট গল্পগুলোতে লেখকের দৃষ্টিকে একেবারে সাধারণ জীবনের সচেতনভাবে সমতলে এনে হাজির করে দিয়েছিলেন এবং তার ভাবনাটাও ছিল সরল ও স্পষ্ট। তাহলে জগদীশ গুপ্ত থেকে শুরু করে কল্লোল যুগের তরুণ লেখকরা তাই শরৎচন্দ্রকেই সহজে বরণ করে নিয়েছিলেন এবং তার ধারাকে প্রসারিত করেই বাংলা ছোট গল্পের সীমা ও বৈচিত্র্যের বিস্তার ঘটিয়েছেন। এদিক দিয়ে দেখলে কয়েকটা মাত্র ছোট গল্প লিখেছেন শরৎচন্দ্র, লিখলেও বাংলা ছোট গল্পের ইতিহাসে শরৎচন্দ্রের ভূমিকাকে আমরা ইতিহাসগত দিক দিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলতে পারি।